টাকা পাচার যেটা হয়েছে, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ পয়দা হয় নাই যে নেক্সট আইসা সেটা উদ্ধার করবে। ইউনূস সরকার যদি না পাইরে থাকে, আপনি যত ইউনূসের গালাগালি করেন, আমরা তার যে আন্তর্জাতিক কানেকশন, ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় কাজে লাগে, সে যদি না পারে, বাংলাদেশে এখন সেকেন্ড কোন রাজনৈতিক নেতা পয়দা হয় নাই যে উদ্ধার করবে। আওয়ামী লীগের লোক যদি মারতেই চায়, হাদিকে মারতে চাবে কেন? আওয়ামী লীগের ক্রোধ কি হাদির উপর? আমরা যে মনে করেন এখনই যে আমরা নির্বাচনে যাচ্ছি, কথাটা আমি বারবার বলি কেন, এটা বলা দরকার। আমি কোন আইনের যে তফসিল দিল সেটাই মাঝ পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয় নাই। তফসিল দেওয়ার আগে বলতে হয় যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল দিলাম, আমি পাই নাই। সুপ্রিয়, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ এবং উত্তেজনা যেমন বাড়ছে, কিছু ঘটনাকে ঘিরে জনমনে সংশয়েও কিন্তু আবার নতুন করে দানা বেঁধেছে। কি বলবেন আপনি? তো এগুলি আসলে কিন্তু না হলে ভালো হতো, এ ধরনের সংশয় না হলে ভালো হতো, এ ধরনের ঘটনা না ঘটলে ভালো হতো। কিন্তু ঘটনাগুলো তো ঘটছে। যেমন ধরেন কালকে যে ঘটনাগুলো আমরা দেখলাম, যে হাদির মৃত্যুর বিচারকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চের, এটা আমার কাছে মনে হয়েছে খুবই অপ্রত্যাশিত এবং এটা উচিত ছিল না। এটা মানে এই সময়ের ঘটনা না এটা। এবং আমি তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই মানে ওই ঘটনার মধ্যে একজন স্লোগান দিচ্ছে, একটা নারী স্লোগান দিচ্ছে, তারা নির্বাচন বন্ধ করে দিতে চাচ্ছে। তো এই যে নির্বাচন বন্ধ করে দিতে চাওয়া, এই সময় নির্বাচনের আছে আর মনে করেন 4-5 দিন, এই 4-5 দিনের মধ্যে হাদি হত্যার ঘটনার বিচার করতে হবে, এর মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে। আসামি কে? সবাই যাকে আসামি মনে করছে, সবাই যাকে খুনি মনে করছে, কে খুনি আমি জানি বলতে পারবো না, সবাই যাকে মনে করছে, তো সে তো দেশের বাইরে চলে গেছে বলে এটা কনফার্ম না, বাট সেরকমই তো শুনেছি। পুলিশও তাই বলেছে। হ্যাঁ, তাই বলেছে। এখন তদন্তে ঝামেলা থাকতে পারে, তদন্ত প্রভাবিত হতে পারে, হয়তো ঠিকভাবে তদন্ত হচ্ছে না, হয়তো একজনের চাপানোর চেষ্টা করছে। এক্ষেত্রে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্বেরও উপস্থিতি আমরা জানি, শুনেছি, নানা ধরনের কথা বলা হচ্ছে। অনেকে বলছে সরকারও এর সঙ্গে জড়িত আছে কিনা, এই ধরনের কথা বলা হচ্ছে। দেখেন, এই বিষয়গুলো না আসলে কিন্তু আমি মনে করি যে মানে খুবই কনফিউজিং। কারণ হাদিকে কেন মারা হলো এটা নিয়ে ওনাদের যখন এই সমস্ত ছেলেমেয়েরা দাবি করে, আপাত দৃষ্টিতে মনে হয় এই দাবিটা এখন কেন। এটা আমিও বলি, এই দাবিটা এখন কেন, এই দাবির জন্য আপনি শাহবাগ আটকাবেন কেন, এটা যখন বলি, পাশাপাশি আমি এটাও বলি যে হাদিকে আসলে মরতে হলো কেন? হাদির মৃত্যুটা কি প্রয়োজন ছিল? কোনো একটা গোষ্ঠী তারা কি চেয়েছিল যে হাদি মারা যাক? কেন? হাদি কে আসলে? আমাদের এই আন্দোলনে হাদির কি ভূমিকা ছিল? আমাদের এই যে সরকার পতনের আন্দোলন, অগাস্ট জুলাই বিপ্লব যেটা আমরা বলি, ওই আন্দোলনে হাদির কি তখন খুব পরিচিত মুখ ছিল? ছিল না তো। তারপরে হাদি কিভাবে একটা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আসলো, কোথা থেকে এত টাকা পেলো, এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু অনেকেই জানি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে তুলছে। তো এই প্রশ্নগুলো যদি আপনি সামনে নিয়ে আসেন, তখন মনে হয় যে সেই কি আমরা যদি বলা হয় যেটা আওয়ামী লীগের লোকজন করছে, অনেকে বলা হচ্ছে খুব সহজ, কিন্তু যে কোনো কিছু ঘটুক আওয়ামী লীগকে দায়ী করা খুব ইজি কেন? ওইখান থেকে প্রতিবাদ করা তো কেউ নাই, বলে দিল। মনে করেন আমার বাড়ির গরুটা মারা গেল, আওয়ামী লীগের লোক মারছে, হয়ে গেল। কারণ আওয়ামী লীগের লোক তো প্রতিবাদ করবে না, প্রতিবাদ করতে কেউ নাই, বলা খুব সহজ। আজকে শুনলাম যে এই কালকে যে যমুনার সামনে যা ঘটছে এটা নাকি আওয়ামী লীগের লোকজন করছে, এরকম সরকারি একজন লোক বললো। তো এই ধরনের অভিযোগ করা খুব সহজ, কিন্তু আওয়ামী লীগের লোক যদি মারতেই চায়, হাদিকে মারতে চাবে কেন? আওয়ামী লীগের ক্রোধ কি হাদির উপর? তা তো না। হাদির আপনি দেখবেন, হাদির শুরুর দিকে যা তা ছিল আমি চাই না, অত কিছু বলবো না আমি, শেষ দিকে এসে সাংস্কৃতিক আন্দোলনের একটা অংশ হিসাবে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে আমি তো হাদির সঙ্গে বহু টকশোতে বসেছি। ওর কথাবার্তা কিন্তু সেন্সিবল কথাবার্তা, এবং ও কিন্তু একটা জাতীয় ঐক্যের কথা বলতেছিল, ও কিন্তু রাজাকারের সমালোচনা করছিল, ও জামাতেরও সমালোচনা করছিল, এবং ও এনসিপিরও সমালোচনা করছিল। তো এনসিপি এই বিপ্লবটাকে তাদের কাছে গ্রাস করতেছে এটা বলতেছিলেন হাদি। তো সেই সময়ে হাদিকে মরতে হলো কেন? আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের মেরে থাকে, আওয়ামী লীগের যদি ক্রোধ থাকে, তাহলে তো সেটা হাসনাতের উপর থাকতে পারতো, সার্জিসের উপর থাকতে পারতো। এরা তো ওপেন ঘোরাফেরা করে, এত গার্ড দিয়েও ঘুরতো না তখন। তাহলে তার এখানে হাদি কেন? হোয়াই হাদি? এই যে এখানে নানা রকম প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিরসন হওয়া দরকার। কিন্তু এখন তারা যেটা করতেছে যে এখনই কেমন করে করবে? ধরা যাক ডক্টর ইউনূস চায় যে এখনই এটা সমাধান করবে, পারবে? পারবে না তো। এখনই আসামিকে ধরতে পারবে? কেমনে পারবে? যদি হাদির মঞ্চে যারা জড়িত আছে, ওখানে যারা নেতা আছে, যদি তাদেরকে বলা হয় তোমরা করো, তাহলে তোমাদের ক্ষমতা দিলাম, ওরাই পারবে? পারবে না। তাহলে নির্বাচনে আগেই করতে হবে যখন বলে, তখন আসলে প্রকারান্তরে তারা বলতে চায় যে তোমরা নির্বাচনটাকে পিছিয়ে দাও। ভুল কথা কিন্তু ওই জায়গাটাতে। তো এখন এছাড়া তো আর কোনো অর্থ আমি খুঁজে পাই না কিন্তু। তো যাই হোক, এখন এই বাস্তবতা, এখন এটা নিয়ে কী হবে জানি না। আবার এটাকে যেভাবে হ্যান্ডেল করলো গভর্নমেন্ট,
ওইটাও আমার পছন্দ হয় নাই। কারণ আপনারা তো তাকে যমুনার সামনে এর আগে অনেককে যেতে দিয়েছেন, তখনও তো 144 ছিল, তখনও তো ওখানে একই জিনিস ছিল, তো তখন তো কিছু বলেন নাই। তখন বলেন নাই বলে তো ওরা এবার যাওয়ার সাহস পাইছে। শাহবাগে তো দিনের পর দিন অনেকেই পড়ছে, কাউকে, এবং হাদি মঞ্চ এদেরকে, মানে ইনকিলাব মঞ্চ এরাও পড়ছে, তাদের তো তখন আমরা ফেরার নাই। এখন হঠাৎ করে আপনি বিপ্লবী হয়ে গেলেন, হঠাৎ করে আইন রক্ষাকারী বাহিনী এত মানে সোচ্চার হয়ে গেল কেন? তো এগুলি অনেক প্রশ্ন আছে ভাই, সেই সমস্ত প্রশ্নের সব উত্তর আমরা জানি না, আবার কিছু ধারণা করি, ধারণা করলে বলার সাহস পাই না, নানা রকম জটিলতা আছে কিন্তু। কারণ বলতে গেলে বলবে প্রমাণ দাও, প্রমাণ দেবো কোত্থেকে? এগুলি তো সব মানে ধারণা থেকে। তবে এইসব প্রশ্নের মানে নিরসন হওয়া কিন্তু খুব জরুরি। অনেক কিছু জরুরি, এটাও জরুরি। কারণ জরুরি কাজটা কে করবে? আপনি কাকে কাছে চাবেন এই নিরসন হওয়ার কথা বলবেন? তো এখন আমি ভাই এত কিছু বলে লাভ নাই, আমি খালি বলি মানে ইলেকশনটা হয়ে যাক, তারপরে দেখবো নি কি হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফিরবো আবার আপনার কাছে। আবু হেনা রাজ্জাকি, আপনি কি বলবেন এই আলোকে, যখন অনেক প্রশ্ন হচ্ছে কিন্তু জবাব মিলছে না, জনমনে আবার সংশয়ও কিন্তু সৃষ্টি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক। আপনি প্রশ্ন করে উত্তর পাবেন যদি সব কিছু রাইট অর্ডারে থাকে। রাইট অর্ডারে কিছু নাই তো। আপনি একটা রাষ্ট্র চলতে তো কিছু রাইট অর্ডার লাগে, হ্যাঁ, কোনটার পরে কোনটা, কোন আইনে কোনটা, এই ধারাবাহিকতা লাগে। আমরা যে মনে করেন এখনই যে আমরা নির্বাচনে যাচ্ছি, কথাটা আমি বারবার বলি কেন, এটা বলা দরকার। আমি কোন আইনে যে তফসিল দিল সেটাই মাঝ পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয় নাই। তফসিল দেওয়ার আগে বলতে হয় যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল দিলাম, আমি পাই নাই, আশা করি আপনারাও পান নাই। তো আপনি যে একটা নির্বাচন দিলেন যে কোন আইনে, সেটা যখন আপনি ক্লিয়ার করতে পারেন না, তো ওখান থেকে তো আপনি রাইট অর্ডারে নাই, তারপর আপনি রাইট অর্ডার আশা করেন কেন? তারপর দেখেন, নির্বাচনের তফসিল দেওয়ার পর থেকে যেদিন থেকে প্রচার শুরু হলো অফিসিয়ালি, কিছুই ছিল না, শুধু দুই দল একে অপরকে গালাগালি করতেছিল, এছাড়া আর কিছুই ছিল না, এবং এখনও মোটামুটি নাই। এটা তো একটা নির্বাচনের পদ্ধতি হতে পারে না। আমি কোনো ব্যক্তিগতভাবে পার্টিকুলার কোনো দলকে বলছি না, একে অপরের বিরুদ্ধে বলছি। আপনার দোষ আমি বলছি, আমার দোষ আপনি বলছেন, সেটার প্রয়োজন নাই তো। আমার গুণটা আমি বলবো। এখানে মনে করেন দুইটা দল প্রতিদ্বন্দ্বী, একটা বিএনপি আর একটা জামাত, বা 11 দলীয় জোট আর বিএনপি জোট। এক্ষেত্রে ধরেন নির্বাচনের সময় মানুষ কি চায়? মানুষ চায় প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজনীতিবিদ দেয়, এবং এটা সেফ হওয়ার রাস্তা হইল কি জানেন? নির্বাচনের শেষ কথা বলতে কিছু নেই, এটা হলো হাতিয়ার। আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করলে আপনি মামলা করতে পারেন, কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয় না। এখন এই যে প্রতিশ্রুতি, এখন যখন ইশতেহার আপনারা দিয়ে দিয়েছেন দুইটা দল, এখন আমি মনে করি যে 2-4 দিন টাইম আছে 10 তারিখ পর্যন্ত, আমি মনে করি তাদের নৈতিক দায়িত্ব ইশতেহার বাস্তবায়ন করবেন কিভাবে, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি ভোট পাবেন না, পরিষ্কার। এবং আমরা মনে করি আমাদের কথার ইম্প্যাক্ট আছে এখন বাজারে। আপনারা ইশতেহার বাস্তবায়ন কেমনে করবেন সেটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, তা নাহলে আপনারা ভোট পাবেন না। যেমন ধরেন আমি একটা সিম্পল কথা বলি, এই দুর্নীতি বন্ধ করা। প্রথম হইলো দুর্নীতি বন্ধ করা না, প্রথম হইলো আমি দুর্নীতি করব না, এই অঙ্গীকার করা। একটা লোকেও বলে না দুর্নীতি বন্ধ করবেন। কোন দুর্নীতি? যেটা অতীতে হয়েছে ওইটা বন্ধ করার জন্য আপনার দরকার নাই। আপনি প্রথম আসেন দুর্নীতি বন্ধ করবেন না, সেটাই বলেন। কারণ দুর্নীতি বন্ধ করার মানে এই হয় না যে আমি দুর্নীতি করব না। সুতরাং দুর্নীতি, আমি ভোটারদেরকে বলবো আপনি আস্থায় নেন, কে দুর্নীতি করবে না, কে দুর্নীতি করবেন তাকে ভোট দেন। আসেন তারপরে টাকা পাচার করবো না, ফরগেট ইট। টাকা পাচার কিন্তু টাকা উদ্ধার করবেন হবে না, টাকা পাচার করবেন না সেটা বলতে হবে আগে। পাচার যেটা হয়েছে তো হয়েছে, কারণ টাকা পাচার যেটা হয়েছে, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ পয়দা হয় নাই যে নেক্সট আইসা সেটা উদ্ধার করবে। ইউনূস সরকার যদি না পাইরে থাকে, আপনি যত ইউনূসের গালাগালি করেন, আমরা তার যে আন্তর্জাতিক কানেকশন, ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় কাজে লাগে, সে যদি না পারে, বাংলাদেশে এখন সেকেন্ড কোনো রাজনৈতিক নেতা পয়দা হয় নাই যে উদ্ধার করবে। সুতরাং আপনাকে বলতে হবে যে টাকা পাচার হবে না, অর্থাৎ পাচার যে টাকা হয়ে গেছে সেটার ফিরিয়ে আসার আপনারা পারবেন না, চ্যালেঞ্জ পারবেন না, আপনি যতই অঙ্গীকার করেন, কিন্তু আপনারা অঙ্গীকার করেন যে আর পাচার হবে না, গেল, বা আমরা পাচার করব না, ওই তো, আর আমরা পাচার করব না। থার্ড আসেন এই চাঁদাবাজি। কে চাঁদাবাজি করে ওই ব্যাখ্যা আমি যাচ্ছি না। উনি চাঁদাবাজি করে না, আমি করি না, আপনি করেন, আমার কাছে এটা কোশ্চেনই না। বাট যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেয়, যিনি চাঁদা দেন তিনি জানেন চাঁদা কে নেয়। এদেরকে বলতেছি আপনি তাদেরকে ভোট দিয়েন না, কারণ আপনি যদি চাঁদা না দেন, হ্যাঁ, তাইলে আপনি ধনী। কেন ধনী? আপনি যদি সারা বছরের সিস্টেম চাঁদার নামে যায়, সেই টাকাটা তো আপনার কাছে থাকবে।
সুতরাং আপনি যদি সচ্ছল থাকতে চান, চাঁদাবাজকে ভোট দিয়েন না। পরিষ্কার, চাঁদাবাজকে ভোট দিবেন না। কে চাঁদাবাজ? আপনি যিনি চাঁদা দেন তিনি জানেন। সুতরাং এইটা আমরা দেখতে চাই। 3 নম্বর আসেন, এই যে আপনি হাদির অ্যাটাকের কথা বললেন, হাদির যারা আন্দোলন করে তাদের উপরে অ্যাটাক। আমার কাছে এখানে প্রশ্ন মার্ক। এই সরকার আসার পর অন্তত 300 আন্দোলন হয়েছে, রাফলি 250 থেকে 300 আন্দোলন হয়েছে গত 18 মাসে। শিক্ষকের আন্দোলন, ডাক্তারের আন্দোলনের, প্রমোশনের আন্দোলন, বেতনের আন্দোলন, আনসারের, এইটা নানান আন্দোলন। কোন রাজনীতিবিদ, কোন রাজনৈতিক দল বলেননি একবারও যে তোমরা আজকে আন্দোলন করো না। এই সরকার সেই ম্যান্ডেট নিয়ে আসে নাই। এই দরকার একটা নির্বাচন সংস্কার, নির্বাচন বিচার ইত্যাদি করে চলে যাবে। কোনো রাজনীতি দেখো দেখার আমারে কোনো রাজনীতিবিদ বলে নাই। কিন্তু আন্দোলনগুলো করে সব রাজনীতির ব্যানারে, সে যে দলেরই হোক। এই যে হাদির নামে নামছে, তারা সেটা তো একটা ব্যানারে নামছে। ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি আন্দোলনে নামে না, এককভাবে এক বা 5টা ইন্ডিভিজুয়াল জড়ো হয়ে আন্দোলনে যায় না। সুতরাং এগুলো রাজনীতিবিদ, যে দলের রাজনীতির যারাই হোক তারা বলেন নাই। সুতরাং রাজনীতিবিদরা সবসময় মানে ধারাবাহিকতা রক্ষা করেন নাই, সরকারকেও সুস্থ থাকতে দেন নাই। এই যে আজকে হঠাৎ করে সরকার এত স্ট্রং হয়ে গেল, হ্যাঁ সরকার যে স্ট্রং হয়ে গেল, সরকারের সাথে কি প্রশাসনে আদৌ সমন্বয় আছে? সমন্বয় থাকলে এরকম অ্যাটাক আগে হইল না কেন, এখন হচ্ছে কেন? আমি এটাও রাজনীতিতে বহুবার জিজ্ঞেস করতে বলছি যে আপনারা যে আমরা সরকারকে, সরকার তো এই 1 সপ্তাহ আছে চলে যাবে, সরকার একবারও কি সরকারকে প্রশ্ন করছেন গিয়ে কেউ যে কোথাও গরম পানি মারে, কাউরে ঠান্ডা পানি মারে, কোথাও লাঠিচার্জ করে, কোথাও সাউন্ড গ্রেড মারে, আপনি কি আলাদা আলাদা বইলে দেন নাকি? কিংবা পুলিশের আইজিপিরে জিজ্ঞেস করেন তোমরা যে মারো সরকার বলে কিনা? কেউ জিজ্ঞেস করে নাই, শুধু ব্লেম গেম, ব্লেম গেম। সরকার ব্যর্থ। এই যে এটা করছে কারা? আমার তো মনে হয় না সরকার ইচ্ছে হয়েছে। অর্থাৎ প্রশাসন নিজে যখন ক্ষমতা এক্সারসাইজ করে, যে সরকারটা গার্জিয়ানবিহীন, যার কোনো মানে দল নাই, কিছু নাই, এটা আপনি সবাই যাচ্ছে তাই ব্যবহার করতে পারেন। এটা আমি রাজনৈতিক কালচার দেখতেছি। এখন আসেন আমরা আশঙ্কা কেন দেখি? এই আশঙ্কাগুলো দেখতেছি এই যে এই সমস্ত কারণ যেগুলো আপনাকে বললাম। দেখেন আপনি একটা সম্প্রতি একটা ঘটনা, আজকে একটা স্টেটমেন্ট আসে, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। আচ্ছা, এটা কি এটা এখন বলার সময়? আমি যদি একটা স্বাভাবিকভাবে চিন্তা করি, আপনি যতই উদার হন, যতই মহৎ প্রমাণ করতে চান আপনার নিজেকে, তাহলে এইটা কি এখন বলার সময়? এটা কি আপনার ভোট বাড়বে? মাত্র 18 মাস আগের গন্ধ, 1200-1400 ছেলে মারা গেছে, 30,000 ছেলে পেলে আহত হয়েছে, তখন এইটা কি ক্যারি করবে? আমি ঠিক আমার মাথায় ধরে না। 1 2 নম্বর, এই স্টেটমেন্টটা তো অ্যাবসলিউটলি ফ্যাসিজমের পক্ষে যায়। ফ্যাসিজমের পক্ষে গেলে ভোটের বাজারে এটার ইম্প্যাক্টটা কি হইতে পারে? আমরা তো যাকে দায়িত্বশীল মনে করি, একটা ক্ষমতাশীল, যে ক্ষমতাটায় যেতে পারে, তার কাছ থেকে কি আমরা এরকম স্টেটমেন্ট আশা করতে পারি? হ্যাঁ, মানে তার মানে কি আমরা পারিবারিক রাজনীতি ফেরত আনতে চাই? যদি বলতো জনগণ চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে, এটা একটা প্রশ্ন। জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা, আমরা কি আবার পারিবারিক রাজনীতি ফেরত আন? আই হেট ইট লাইক এনিথিং। পারিবারিক রাজনীতি কেন? রাজনীতিবিদরা চিৎকার করে বলেন যে রাজনীতি ব্যক্তিদের কাছেই রাজনীতি থাকা উচিত। একজন রাজনীতি ব্যক্তির সংজ্ঞা কি? রাজনীতিবিদের সংজ্ঞা কি? আমি চ্যালেঞ্জ, আপনি সংজ্ঞা দেন না। রাজনীতির সংজ্ঞা কি? বাবার মেয়ে রাজনীতিবিদ, তার ছেলে রাজনীতিবিদ, স্বামীর স্ত্রী রাজনীতিবিদ, এইভাবে সূত্র কেন? কারণটা কি? রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? একটা সংজ্ঞা লাগবে তো। আপনি যদি মনে করেন রাজনীতিবিদ মানি কোনোভাবে পাওয়ারে চলে যাওয়া, তাহলে তো সে ইউনূস সাহেব রাজনীতিবিদ, পাওয়ারে গেছে না। এগুলা খুবই কষ্টদায়ক। এবং মানে আমরা পারিবারিক রাজনীতি আবার ফেরত আনতেছি, যেখান থেকে আমরা মুক্তি পেতে চাই। আর একটা জিনিস আপনি দেখেন, আপনি কি আশা করেন এই যে রাজনীতিতে যারা যাবে, সংসদে যারা যাবে, প্রথম বললাম কোন সংবিধানে গেছে তারা বলে নাই, কোন আইনের তফসিল হয়েছে আদৌ বলে নাই। 2 নম্বর হচ্ছে, আপনি গণভোট যদি কোনোভাবে পাশ না হয়, তাহলে এই যে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়াটাই থাকবে অবৈধ। গণভোটটা যদি হয়, তাহলে অন্তত সেইটার ইস্যুতে ঢুকতে পারবেন আপনি। যার জন্য একটা কথা আসছে, গণপরিষদ হবে আগে, ঠিক আছে? এইটা আপনি যত দ্রুত পারেন হইলে, সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি না পরে। তার আগে একটা জায়গায় আসেন, আমরা এখনো যদি বলি, আজকে একেবারে মডার্ন যুগে এসে এখনো স্টেটমেন্ট আছে, ডিসেম্বর 8-এর স্টেটমেন্ট। কার স্টেটমেন্ট নাম বলার দরকার নাই, বলতেছে প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন। এর চেয়ে বেদনাদায়ক কথা আমার কাছে নাই। এই প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন, তার মানে হচ্ছে এই দুরবস্থার বয়স 53 বছর, যে কারণে মার্কার দোহাইতে ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ দলের বাইরে গিয়ে পাশ করতে পারেননি। পাশ করেছেন মমতাজ, পাশ করেছেন কি জানি বলে
সাকিব আল হাসান, পাশ করছেন অন্যান্য দলের নানান ব্যবসায়ীরা। এই যে রাজনীতির ধারার ভিতরে আমরা যাচ্ছি, এটা তো খুব বেদনাদায়ক। আপনি কিভাবে এই দেশটাকে ঠিক করবেন? আর আশঙ্কা তো থাকতেই পারে, কারণ এইরকম যদি বক্তব্য হয়। তারপর যে আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করতেছেন, ঋণ খেলাপি সংসদে নেওয়ার জন্য নিশ্চিত হইতেছেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি তো জানেন আপনি ঋণ খেলাপি, আপনি তো জানেন যে আপনি ডুয়েল সিটিজেন আছে, আপনি আবেদনটা করেন কোন আক্কেলে? আপনার বাদ দিবে কি দিবে না সেটা পরের চ্যাপ্টার। আপনি আবেদনটা করলেন কোন আক্কেলে? আপনি আবেদনই তো করতে পারেন না, ইউ আর নট কোয়ালিফাইড ফর অ্যাপ্লিকেশন। তো আপনি তো করলেন, করার পর কি হবে? আপনি লিখে রাখেন, আজকে আমি বলে দিচ্ছি কি হবে। নাম্বার ওয়ান, যার দ্বৈত নাগরিকত্ব আছে সে বেকায়দা দেখলে দেশ ছেড়ে পালাবে, কারণ আমরা ইতিমধ্যে একজন দেখছি চলে গেছে, অলরেডি চলে গেছেন তার টিম নিয়ে। আর যিনি ঋণ খেলাপি হিসেবে আসেন, উনি সংসদে গিয়ে প্রথমেই সব ব্যবসায়ী একত্রে কি এস্টাবলিশ করবেন, যারা পার্লামেন্টে গেলে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়েছে সেগুলা ঋণ মৌকুফ করা হোক, এবং সেই তালিকায় তাদের শিল্পগুলা সব ঢুকবে এবং ঋণ মৌকুফ হয়ে যাবে। এই হলো দেশ, এই হলো পার্লামেন্ট, যেটা হতে যাচ্ছে। আবার ফিরবো আপনার কাছে। মাসুদ কামাল, অনেকগুলো বিষয় কিন্তু আবু হেনা রাজ্জাকি উপস্থাপন করেছেন। দুর্নীতি, চাঁদাবাজি রোধ, অর্থ পাচার বন্ধ এবং সার্বিকভাবে এই দ্বৈত নাগরিকত্ব, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এগুলি ঠিকই আছে। আমি তো এগুলো অনেক মানে ওনার সঙ্গে আমি একমত এই সমস্ত ব্যাপারে। আমি আগেও এগুলো বহুবার বলেছি যে একজন লোক ঋণ খেলাপি, তাকে কেন সবাই মিলে আদালতে যে আমরা প্রমাণ করবো যে আপনি ঋণ খেলাপি? ওনার তো সুইসাইড করা উচিত, আসলে লজ্জায়। ওনার তো লজ্জা করা উচিত। উনি টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না, তাও টাকা নিচ্ছেন কার কাছ থেকে? ব্যাংকের কাছ থেকে। ব্যাংকের টাকা মানে কি? জনগণের টাকা। জনগণের টাকা উনি নিয়ে ফেরত দিচ্ছেন না, আবার বুক ফুলে হাঁটছেন, আবার বলছেন যে না আমি ঋণ খেলাপি না, আদালতের ধারা অমুক ধারা তমুক ধারার মায়ের পেয়েছে, আমাকে ইলেক্টেড করো। তো এটা তো একটা মানে খুবই অপমানজনক ব্যাপার হওয়া উচিত। কিন্তু তাদের তো মান সম্মান জ্ঞান নাই, এই লোকগুলি কিন্তু কোনো মান সম্মান জ্ঞান নাই। কিন্তু তারপরেও এমপি হওয়া চাই তাদের, চাই, কারণ তারা মনে করে জনগণ কি মনে করলো, কিভাবে আবু হেনা রাজ্যে কি আমার সম্বন্ধে কি বললো না বলে কি আসে যায়, কি আমার পকেটে তো টাকা আছে, এটা চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, অথবা কোনো গুয়ে থেকে নিয়েছি টাকা, তো অসুবিধাটা কি? আমার টাকা হলেই চলে। যে এই লোকগুলির মানে চরিত্র বলতে কিছু নাই। কিন্তু আবার নির্লজ্জের মতো জানে টাকা সে জমা দেয় না, আবার নির্লজ্জের মতো যায় ব্যাংকে, যায়, আবার আদালতে যায়, যে ট্রাই করে যে কোনোভাবে ফাঁক ফুকুর দিয়ে নাকি বের হওয়া যায়। তো এরা আসলে তো হওয়া উচিত না। আবার দ্বৈত নাগরিকত্ব নিয়ে হ্যাঁ আইনের অনেক মারপ্যাচ আছে, আমি অস্বীকার করি না। অনেকে বলেন যে দ্বৈত নাগরিক হলে পরে এমপি হওয়া যায় না, তাহলে মন্ত্রী হওয়া যায় কিভাবে? খুব ভালো প্রশ্ন, এটা ভ্যালিড প্রশ্ন। আমাদের তো অনেক মন্ত্রী উপদেষ্টা, তারা তো মন্ত্রী পদ আগেও তো ছিল, গহর রিজবি টিজবি, এরা তো সব বিদেশি নাগরিক ছিল, তাদেরকে তো বানাইছে, এখনও আছে যারা উপদেষ্টা, তারাও আছে। দেন উপদেষ্টা অথবা মন্ত্রী হতে গেলে কিন্তু আইনগত কোনো বাধা নাই, বাধা খালি এমপির ব্যাপারে। এটাও কিন্তু একটা জটিল ব্যাপার যে এমপির ব্যাপারে বাধা থাকবে কেন? তাহলে হয় তুমি সবগুলির মধ্যে বাধা রাখো, অথবা তুমি কোনটা রেখো না। আপনি মন্ত্রী হইতেই পারেন না, তা বলছি না। এমপিতে আপনি এমপি হইতে পারবেন না দ্বৈত নাগরিক হলে, কিন্তু মন্ত্রী হইতে পারবেন। না না, টেকনোক্রেট মন্ত্রী হবেন। টেকনোক্রেট মন্ত্রীর জন্য তো এটা অ্যাপ্লিকেবল না। ইনফ্যাক্ট আমি তো সেটাই বলতে চাচ্ছি, এটা কেমন আইন? না আমি হ্যাঁ সেটা ঠিক, আপনি কেমন আইন? না এগুলো ঠিক করা উচিত। এমপি হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন না। মন্ত্রী হতে পারবেন, এমপি হতে পারবেন, এটা হলো না রে ভাই। তো আমার কথাটা হলো কি, আপনি আইন একটা করেন। পৃথিবীর অনেক দেশ, ইন্ডিয়ার কথা বলি আমি, ইন্ডিয়ায় কিন্তু আপনি দ্বৈত নাগরিক হতে পারবেন না। ইন্ডিয়া হলো কি, আপনি ইন্ডিয়া নাগরিক হয়ে মনে করেন আমেরিকা গেলেন, আপনি আমেরিকা নাগরিকত্ব পাবেন, ওকে ফাইন, ওরা বলছে তুমি ইন্ডিয়া নাগরিকত্ব ত্যাগ করো, ত্যাগ করে তুমি আমেরিকা নাগরিক নাও, তোমাকে ইন্ডিয়া একটা ভালো সুবিধা দেবে। ওরা কিন্তু ওই সমস্ত যারা নাকি মানে নন রেসিডেন্স ইন্ডিয়ান যারা হয়, এনআরআই যারা বলে, ওরা বলে এনআরআই যারা আছে, ওই এনআরআইদের জন্য কিন্তু ওদের অনেক সুযোগ সুবিধা আছে, বাট তুমি ভোটার হইতে পারবে না, ইউ ক্যানট ভোট। তো এখন ইন্ডিয়ায় আছে, এটা করেন আপনি, এটা সিঙ্গাপুরে আছে, আপনি সিঙ্গাপুরের নাগরিকত্ব আপনি পেতে চান, আপনি এই নাগরিকত্ব ত্যাগ করতে হবে আপনাকে। আপনি বলেছেন অন্তর্বর্তী সরকারেরও উপদেষ্টা রয়েছে, যখন আপনি দ্বৈত নাগরিকত্ব নেন তখন তো আপনি আরেকটা দেশের প্রতি কিন্তু আপনার দায়বদ্ধতা, আপনি কিন্তু শপথ নেন। আপনি যখন শপথ নেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন, তাহলে আপনি একই সময়ে অন্য একটা দেশের স্বার্থ কিভাবে সংরক্ষণ করবেন? যদি কোনো একটা বিষয়ে, যেমন আলী রিয়াজ সাহেব, উনি আমেরিকার নাগরিক, এখন যখন কোনো একটা বিষয় উত্থাপিত হলো যেটার মধ্যে আমেরিকারও স্বার্থ আছে, বাংলাদেশের স্বার্থ আছে, কোন পক্ষে থাকবেন? রাইট। আপনি দ্বৈত নাগরিকত্ব যখন দু দেশেরই স্বার্থ চলে আসবে, তখন কোন দেশের স্বার্থ সে রক্ষা করবে, এই বিষয়টি আপনি বলছিলেন। জি, আরেকটা জিনিস হলো কি জানেন, এটা আমি সবসময় বলি কি, যে আমাদের দেশে বিশেষ করে যে সমস্ত লোক একদম রাষ্ট্রীয়
কি পয়েন্টে থাকবেন, নীতি নির্ধারণী অবস্থানে থাকবেন এবং রাষ্ট্রের লাভজনক পদে থাকবেন, সেই সমস্ত লোকজনদের দ্বৈত নাগরিকদের ওখানে বসানো ঠিক না। এটা হলো আমার বিবেচনা। আমার এর কারণটা হলো কি, যেহেতু তারা লাভজনক পদে থাকেন অথবা কি পয়েন্টে থাকেন, তারা এমন এমন সিদ্ধান্ত নিতে পারেন যেটা নাকি যেটা জাতির জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য পরে যে জাতি তাকে ধরবে, জিজ্ঞাসা করবে, তখন আর দ্বৈত নাগরিক হওয়ার কারণে তাকে ধরতেও পারি না, সে উড়াল দিয়ে চলে যায়। চলে যায় ওরা দিয়ে। এবং এই ধরা তো উচিত আমাদের, কেউ একটা অন্যায় করলে আমি ধরবো না তাকে। এই যেমন ধরেন এই মুহূর্তে আশিক চৌধুরী, অথবা ধরেন এই যে আপনার আরেকজন কি আছে ওর নাম, এই ভুলে গেলাম নামটা, সিঙ্গাপুরের নাগরিক যিনি। তো এই ভদ্রলোকগুলি যারা আছেন, এরা ধরেন আপনার এই ইলেকশনের পরে তো আমি যদি দেখি যে আশিক চৌধুরী এই যে আপনি চুক্তিগুলি করছে, যেগুলো বাইরের দেশের সঙ্গে 30 বছর 20 বছর ব্যাপী যে চুক্তিগুলি আছে, এই চুক্তিগুলি আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। তাকে যে আমি জবাব দিয়ে তারাও পারবো না। তো সে তো আশিক চৌধুরী বলে আমি তো ইংল্যান্ডের নাগরিক, আর সেই দেশে কোনো যদি নাও আসে তার কোনো সমস্যা নাই, সে ইংল্যান্ডের নাগরিক হিসেবে আসবে যাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো ঠিক না। যেমন আমার জাভেদ সাহেব যে আগের মনে করেন যে ভূমিমন্ত্রী ছিল, কিছু করতে পারছেন আপনি? হাসান মাহমুদ কিছু করতে পারছেন? পারেন নাই তো। আপনি শেখ হাসিনার কথা ধরেন, শেখ হাসিনার পুরো পরিবারের মধ্যে উনি নিজে ছাড়া আর সবাই তো দ্বৈত নাগরিক। ওনার বোন দ্বৈত নাগরিক, ওনার বোনের 3 বাচ্চা দ্বৈত নাগরিক, ওনার মেয়ে, ওনার ছেলে, তারাও দ্বৈত নাগরিক। তারা যদি জীবনে কোনোদিন এই দেশে না আসে, কোনো সমস্যা আছে? নাই তো। এদের কাউকে আপনি ধরতে পারবেন না। তো আমি সেই জিনিসটাই বলছি যে এটা উচিত না। আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে 90% লোক বিদেশে কোনো কোনো নাগরিক আছে, সেকেন্ড হোম আছে তাদের, মালয়েশিয়ায় আছে অথবা কানাডায় আছে, তো এটা সবাই জানে আছে। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান নাগরিক আগে ছিল। এগুলো কোনো কথা? এটা হওয়া উচিত বলেন আপনি? হ্যাঁ, আবার একটু ওই বিষয়বস্তুতে ফিরতে চাই। উত্তাপ উত্তেজনা এবং সংশয় যেহেতু, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনি যদি বলেন, এই সরকারের কাছে কেমন ভূমিকা দেখছেন? না, আপনি যদি ওইভাবে বলেন সরকারের ভূমিকা মানে এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সরকারই যখন থাকুক। ওইটাই বলতেছি যে আলটিমেটলি তো সরকারের উপরে, এবং সরকার শিফট করে দেয় নির্বাচন কমিশনের উপর। এখন নির্বাচন কমিশনের দিকে যদি আমরা তাকাই, এবং নির্বাচন কমিশন একা কিছু করতে পারে না, সরকার একা কিছু করতে পারে না, প্রশাসন একা কিছু করতে পারে না, সবার কম্বিনেশন, সবার কোঅপারেশন যদি হয়। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করেন আপনি, যে আমরা কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন দেখছিলাম। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলায় জয়লাভ করছে শিবির। আচ্ছা, কেন করছে? ওইসব আলাপের জায়গা এই মুহূর্তেটা না, বাট তারা জয়লাভ করছে। ইভেন মাসুদ কামালি একটা টক শোতে বলছিল যে এই যে ছাত্রী হলগুলো, সেখানেও শিবিরের, তাই না, শিবিরের সবাই পাশ করছে। আমরা টক শোতে এসে শুনছি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেগুলো জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না। অতীত রেফারেন্স আছে তার সাথে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হইতে গেল, তখন কিন্তু একটা পর্যায়ে ইসি থেকে একটা চিঠি হইল। চিঠিটা কি? ডিসি এবং ডিভিশনাল কমিশনাররে দিল, কি জাতীয় সরকার সংসদ নির্বাচন এবং গণভোটের উপর কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে, এই বিবেচনায় সমস্ত নির্বাচন স্থগিত করলো। তাহলে নির্বাচন কমিশন এই কথাটা বলার পরে নির্বাচনগুলো স্থগিত হয় নাই, করতে গেছিল, ফাইনালি হাইকোর্ট থেকে বাদ দিল। কিন্তু এই কথাটা আসলো কেন? এটার মালিক তো উনি না, ওই নির্বাচনগুলোর মালিক তো উনি না। উনি কি মনে করেন যে আমরা নির্বাচন শব্দ লেখা থাকলে ওটার মালিক উনি হয়ে গেলেন? তাইলে উনি শিবির পাশ করতেছিল, সেখানে যখন উনি এটাকে বন্ধ করে দিলেন, তাহলে এটার একটা প্রভাব আছে, যেহেতু সে চিঠিতে মেনশন করছেন। তাহলে এটা কি ইনডাইরেক্ট ইলেকশন কমিশনের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ কিনা? উনি কেন করবেন এটা? কারণ এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তো ওনার এসপি ব্যবহার হবে না, ওনার ডিসি ব্যবহার হবে না, ওনার ইউএনও ব্যবহার হবে না, নির্বাচন কমিশন কোনো লোক ব্যবহার হবে না। আপনি বাজারে সমিতি নির্বাচনে বন্ধ করে দিবেন? তো সেখানে তো বোঝা যায় যে ইসি যে ইম্পার্শিয়াল না, এবং ইসির এই চিঠিটা দিয়ে ইসি কোন দিকে সেটা তো আমি অনুমান করতে পারি।